আমি কি অ্যালগোরিদমকে ট্রেন করছি নাকি অ্যালগোরিদম আমাকে ট্রেন করছে? সবচেয়ে ভাইরাল খবর সবসময় সবচেয়ে সত্য খবর নয়, আর সবচেয়ে শান্ত খবরটাও সবসময় মিথ্যাও নয়। আপনার ব্রেইনের বিরুদ্ধে নয়, ব্রেইনের সঙ্গে কাজ করুন। তো কেন মানুষ নেগেটিভ নিউজ বেশি বিশ্বাস করে? হ্যাঁ, একটা ছোট পরীক্ষা করি। যদি অথবা আমি যদি আপনাকে বলি, আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ ঘুম থেকে উঠেছে, কাজে গেছে, পরিবারের সঙ্গে সময় কাটিয়েছে, ভালো খেয়েছে, হাসাহাসি করেছে এবং মোটামুটি শান্তিতে দিন কাটিয়েছে। আপনার কাছে এই খবরটা কেমন লাগবে? একদম সিম্পল, সাধারণ, খুবই সাধারণ। কিন্তু আমি যদি বলি, আজ পৃথিবীর কোনো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে, কোথাও একজন প্রতারণার শিকার হয়েছে, কোথাও একটা যুদ্ধ হয়েছে এবং কোথাও একজন মানুষ মারা গেছে, তখন কি হবে? মানে হঠাৎ আপনার অ্যাটেনশন চলে যাবে সেখানে। কেন? হ্যাঁ, তো একটা মজার ব্যাপার হচ্ছে, একটা ভালো খবর শুনে আমরা হয়তো বলি বেশ ভালোই তো, ইটস ওকে, কিন্তু একটা খারাপ খবর শুনে আমরা সেটা নিয়ে বন্ধুদের সাথে আলোচনা করি, পরিবারকে বলি, ফেসবুকে শেয়ার করি, ইউটিউবে ভিডিও দেখি, আবার কখনো কখনো আমরা ওই বিষয়বস্তুটা যাচাই না করেই বিশ্বাস করে ফেলি। প্রশ্ন হলো, আমাদের ব্রেন কি নেগেটিভ নিউজের প্রতি একটু বেশি দুর্বল? আর যদি তাই হয়, কেন কেন এই ব্যাপারটা হয়? তো আজকের আমি ওই ব্যাপারটা নিয়ে কথা বলবো, কেন মানুষ নেগেটিভ নিউজ বেশি বিশ্বাস করে, কেন ভয়ের খবর আমাদের বেশি আকর্ষণ করে। সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম কি আমাদেরকে মানে এটাকে আরো বাড়িয়ে দেয়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কিভাবে বুঝবেন আপনি কোনো খবর বিশ্বাস করছেন নাকি আপনার ব্রেইন আপনাকে বিশ্বাস করাচ্ছে। তো চলুন আমরা ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলি। ধরুন সকালে আপনি ফেসবুক খুললেন, প্রথম পোস্ট, আজ মনে করেন অসাধারণ সুন্দর একটা সকাল। দ্বিতীয় পোস্ট, একজন ছাত্র পরীক্ষায় ভালো করেছে। তৃতীয় পোস্ট, একটি পরিবার নতুন বাড়িতে উঠেছে। চতুর্থ পোস্ট, শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। এখন আপনি কোনটাতে থামবেন? সম্ভবত চতুর্থটাতেই। কারণ কি? আমাদের ব্রেইন মানে এটা এমনভাবে তৈরি হয়েছে যে নেগেটিভ বা কিছুটা থ্রেটিং ইনফরমেশনের দিকে আমরা দ্রুত অ্যাটেনশন দিই। সাইকোলজিতে এটাকে বলা হয় নেগেটিভ বায়াস। সহজ ভাষায় যদি আমরা এটাকে বলি, আমাদের মস্তিষ্ক ভালো কিছুর চেয়ে খারাপ এবং বিপজ্জনক কিছুকে অনেক বেশি গুরুত্ব দেয়। মানে কেন এটা? তো এর উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের যে হিউম্যান বিং এর ইভ্যালুয়েশনের জন্য, রাইট? ভাবুন, আজ থেকে আপনি 50,000 বছর আগে একটা জঙ্গলের মধ্যে বসবাস করছেন। আপনার সামনে দুটো খবর এলো। প্রথম খবর, এই এলাকায় অনেক সুন্দর ফল পাওয়া যায়, এবং দ্বিতীয় খবর হলো এই এলাকায় একটা বাঘ দেখা গেছে। কোন খবরটা আপনি বেশি বিশ্বাস করবেন? মানে অবশ্যই বাঘের খবরটা, দ্বিতীয় খবরটা, রাইট? কারণ আপনি যদি প্রথম খবরটা ইগনোর করেন, হয়তো আপনি ফল খাবেন না, কিন্তু দ্বিতীয় খবরটা ইগনোর করলে আপনি হয়তো বাঘের খাবার হয়ে যেতে পারেন। তো এখানেই কিন্তু আপনার যেটাকে বলছিলাম, ইভলিউশনারি সাইকোলজি এর একটা গুরুত্বপূর্ণ ধারণা আসে। আমাদের যে পূর্বপুরুষ, মানে পূর্বপুরুষদের জন্য বিপদ দ্রুত শনাক্ত করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় শিকার আছে, কোথায় বিষাক্ত খাবার, কোথায় শত্রু, কোথায় ঝড়, কোথায় আগুন। হ্যাঁ, মানে কি হয়, ব্রেইনের জন্য এগুলো ছিল লাইফ অর ডেথ ইনফরমেশন, মানে জীবন মৃত্যুর একটা তথ্য। মানে আজকের আমাদের সামনে বাঘ নেই, কিন্তু ব্রেইনের সেই যে পুরানো সিস্টেম এখনো কাজ করে আমাদের পূর্বপুরুষ থেকে। আর এই আজকের বাঘ হতে পারে, হ্যাঁ, ব্রেকিং নিউজ, আর ভয়ঙ্কর দুর্ঘটনা, বড় বিপদ, হ্যাঁ, ভূমিকম্প, সব শেষ হয়ে গেল। তো মানে আপনার ফোনে এই কাজটি করলে বিপদ, এই খাবার খেলেই আপনি অসুস্থ, আর আমাদের ব্রেইন বলে এটা আগে দেখি, এটাকে দেখি কোন খাবার খেলে কি প্রবলেম। তো কোশ্চেন ইজ, আমরা কি নেগেটিভ নিউজ বেশি বিশ্বাস করি? এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। নেগেটিভ নিউজ বেশি অ্যাটেনশন পাওয়া আর নেগেটিভ নিউজ বেশি বিশ্বাস করা এক জিনিস নয়। কোনো খবর আমাদের অ্যাটেনশন আকর্ষণ করলেই সেটা সত্যি হয়ে যায় না, কিন্তু যখন কোনো তথ্য আমাদের মনে শক্তিশালী ইমোশন তৈরি করে, বিশেষ করে ফিয়ার, অ্যাঙ্গার, শক, তখন আমাদের মেমোরিতে বেশি জায়গা করে নিতে পারে। ধরুন আমি আপনাকে বললাম, আজ সকালে একটা রেস্টুরেন্টে 100 জন মানুষ শান্তিতে খাবার খেয়েছে। আপনি হয়তো 5 মিনিট পরে ভুলে যাবেন, কিন্তু আমি যদি বলি ওই রেস্টুরেন্টে একজনের খাবারে অদ্ভুত কিছু পাওয়া গেছে, আপনি হয়তো পুরো ঘটনাটা মনে রাখবেন। মানে এখানেই কিন্তু পুরো গুরুত্বপূর্ণ একটা বিষয়।
ইমোশন তথ্যকে স্টিকি করে দেয়, মানে আবেগের সঙ্গে যুক্ত তথ্য আমাদের মনে বেশি আটকে থাকে। তো একটা প্রশ্ন, আপনি কোন শিরোনামে বেশি ক্লিক করবেন? তো আজকের 5টি ভালো খবর, নাকি এই 5টি ভুল আপনি প্রতিদিন করছেন? মানে দ্বিতীয়টা অনেক বেশি কিউরিয়াস তৈরি করে, কারণ ব্রেন জানতে চায় আমি কি, মানে আমি কি সেই ভুলগুলো একটা করছি? এখানে ফেয়ার এবং সেলফ প্রোটেকশন কাজ করতে পারে। হ্যাঁ, আর মিডিয়া খুব ভালোভাবেই জানে ফেয়ার সেলস কিভাবে করতে হয়। অবশ্য সব মিডিয়া ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখায় এমন বলা ঠিক হবে না, কিন্তু অ্যাটেনশন বেস মিডিয়া ইকোসিস্টেমের একটা বাস্তব সমস্যা আছে, যে হেডলাইন মানুষকে থামায় সেটা বেশি ক্লিক পেতে পারে, এবং যে কন্টেন্ট বেশি ক্লিক পায় সেটা বেশি এঙ্গেজমেন্ট পেতে পারে। আর বেশি এঙ্গেজমেন্ট অ্যালগোরিদমের কাছে অনেক সময় গুরুত্বপূর্ণ সিগন্যাল হয়ে যায়। ফলে এখানে একটা সাইকেল তৈরি হয়, নেগেটিভ কন্টেন্ট, অ্যাটেনশন, এঙ্গেজমেন্ট, দেন এঙ্গেজমেন্ট হলে কি হয়, মোর ডিস্ট্রিবিউশন হয়, রাইট, এবং মোর নেগেটিভ কন্টেন্ট এভাবে সার্কেল আকারে ঘুরতে থাকে। আর আপনি ভাবতে শুরু করেন যে দুনিয়াটা কি আসলে তো খারাপ হয়ে গেছে। তো কোশ্চেন ইজ, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম কি আমাদের নেগেটিভ নিউজ খাওয়ায়? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ধরুন আপনি একটা দুর্ঘটনার ভিডিও দেখলেন, তারপর আরেকটা, তারপর আপনি কমেন্ট পড়লেন, তারপর একই ধরনের ভিডিও দেখে গেলেন আপনি। তো অ্যালগোরিদম একটা বিষয় কিন্তু বুঝতে পারে এই ধরনের কন্টেন্ট আপনার অ্যাটেনশন ধরে রাখছে, আর তখন ফিডে একই ধরনের কন্টেন্ট আবার আসতে থাকে, একই ধরনের কন্টেন্ট, সেম কন্টেন্ট। এখানে অ্যালগোরিদমের উদ্দেশ্য সাধারণত এই মানুষটাকে আরো ভয় দেখায়, ব্যাপারটা এরকম না, বরং সিস্টেম দেখে এই কন্টেন্টের ইউজার এঙ্গেজ করছে। আর এঙ্গেজমেন্টের মধ্যে থাকতে পারে ক্লিক, ওয়াচ টাইম, কমেন্ট, শেয়ার, তারপর হচ্ছে আপনার লাইক, এমনকি কখনো কখনো ওই যে অ্যাংরি বা রেজ। হ্যাঁ, তো একটা অদ্ভুত ব্যাপার ঘটে, আপনি যদি বারবার নেগেটিভ নিউজ দেখেন, ঠিক আছে, তো আপনার মনে হতে পারে সব জায়গাতেই তো শুধু খারাপ ঘটনা, কিন্তু বাস্তবতা হয়তো এতটা খারাপ নয়। আপনি যে পৃথিবীতে দেখছেন বা সেটা পুরো পৃথিবী নয়, আপনি আপনার ফিডের পৃথিবী, এটাই পার্থক্য। আপনার সাইকোলজিক্যালি অ্যালগোরিদম সেইগুলো আপনাকে পাঠাচ্ছে, কারণ আপনি ওই ধরনের কন্টেন্ট বেশি লাইক কমেন্ট করেছেন, রাইট। তো একটা ফানি এক্সাম্পল দিই, ধরুন আপনার বাসার পাশের দোকানদার, তার নাম দিলাম করিম ভাই। করিম ভাই প্রতিদিন 100 জন কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করেন। কেউ বলে ভাই 1 কেজি চাল দেন, তিনি দেন। কেউ বলে ভাই একটু কম দামে দেন, তিনি হাসেন। সব ঠিকঠাক, কিন্তু কি হয়, একদিন একজন কাস্টমারের সঙ্গে তার ঝগড়া হলো, পরের দিন কি হলো, পুরো এলাকায় খবর হয়ে গেল করিম ভাই খুব খারাপ মানুষ। কেউ বলছে আমি তো জানতাম, আর কি বলবো, আরেকজন বলছে আমারও সন্দেহ ছিল, তৃতীয় জন ঘটনাস্থলেই ছিল, কিন্তু সেও বলছে হ্যাঁ ভাই আমিও শুনছি। তো এই যে যেটাকে বলা হিউম্যান সাইকোলজির একটা মজার দিক কিন্তু এটা। একটা নেগেটিভ ঘটনা অনেক সময় একজন মানুষকে এবং মানুষের সম্পূর্ণ পজিটিভ হিস্ট্রিকেও ছাপিয়ে যেতে পারে, রাইট। তো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বায়াস, এর নাম হচ্ছে কনফার্মেশন বায়াস। ধরুন আপনি আগে থেকেই মনে করেন সোশ্যাল মিডিয়া পুরোপুরি খারাপ, তারপর আপনি একটা আর্টিকেল পেলেন সোশ্যাল মিডিয়া মানুষের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে, আপনি বললেন দেখেছেন আমি আগেই বলেছিলাম। কিন্তু এই বিষয়ে যদি কোনো রিসার্চ বলে সোশ্যাল মিডিয়া মানুষের জন্য ইতিবাচক, সামাজিক যোগাযোগের মাধ্যমও হতে পারে, তখন আপনি হয়তো বলবেন এগুলো পেইড রিসার্চ। এটা এটাকে বলা হয় কনফার্মেশন বায়াসের একটা উদাহরণ আর কি। তো আমরা অনেক সময় এমন তথ্যকে বেশি গ্রহণ করি যা আমাদের আগের ধারণার সঙ্গে মিলে যায়, আর যেটা আমাদের ধারণাকে মোটামুটি আমাদের যে প্রতিষ্ঠিত ধারণা ভেতরে সেটাকেই চ্যালেঞ্জ করে, সেটা রিজেক্ট করার প্রবণতা তৈরি হতে পারে। তো একটা ছোট্ট পরীক্ষা, যেমন ধরুন আমি যদি একটা মিথ্যা কথা আপনাকে একবার বলি, হয়তো আপনি সন্দেহ করবেন, যদি 2বার বলি হয়তো মনে থাকবে, 10বার বলি আপনার ব্রেইনের কাছে কথাটা পরিচিত হয়ে যাবে। এখানে একটা সাইকোলজিক্যাল ফিনোমিনন আছে, যেটাকে বলা হয় ইলিউজরি ট্রাস্ট এফেক্ট অথবা ইলিউজরি ট্রুথ ইফেক্ট।
সহজভাবে বলে, কোনো তথ্য বারবার শুনলে সেটা সত্যি বলে মনে হওয়ার প্রবণতা তৈরি হতে পারে, যদিও তথ্যটি সত্যি নাও হতে পারে। এই কারণেই ফেক নিউজের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে রিপিটেশন, বারবার রিপিট করা। মানে একটা ফেক নিউজ যদি 50টা পেজে আসে, আপনি ভাবতে পারেন 50টা পেজ যখন বলছে তাহলে নিশ্চয়ই সত্যি, কিন্তু আসল প্রশ্ন হলো 50টা পেজ কি 50টা আলাদা আলাদা সোর্স, নাকি একটা ভুল তথ্যই 50 জায়গায় কপি পেস্টিং হয়েছে? মানে এখানেই আমাদের থামতে হবে। এটা একটা খুব বর্তমান সময়ে খুব মারাত্মক একটা ব্যাপার, এবং যারা এগুলো করে ইন্টেনশনালি তারা বট দিয়ে এই কাজগুলো করে। ঠিক আছে, একটা সহজ ফর্মুলা ধরুন, একটা কন্টেন্টের মধ্যে ফেয়ার, অ্যাঙ্গার, সারপ্রাইজ এবং কিউরিয়াস, এই যে 4টা ইমোশন যদি একসাথে থাকলে সেটা মানুষের অ্যাটেনশন আকর্ষণ করার প্রবণতা বাড়তে পারে, সম্ভাবনা বাড়তে পারে। যেমন আজ শহরে বৃষ্টি হয়েছে, এটা খুব সাধারণ, কিন্তু সরি, এই বৃষ্টির কারণে আগামী 24 ঘন্টা আপনার এলাকায় কি হতে পারে জানেন? এটা কিন্তু একটু কিউরিয়াসিটি তৈরি করে। আর যদি বলা হয় বড় বিপদের সতর্কতা, আজ রাতেই, আপনি হয়তো ক্লিক করবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। হেডলাইন যত ইমোশনাল হয়, আপনার ভেরিফিকেশন তত বেশি দরকার, কারণ ইমোশনাল হেডলাইন আপনাকে আগে রিয়্যাক্ট করাতে চায়। আপনার উচিত রিয়্যাক্ট করার আগে থিঙ্ক করা, সেটা নিয়ে চিন্তা করা। তো একটা ভুল ধারণা পরিষ্কার করা দরকার। নেগেটিভ নিউজের প্রতি আমাদের অ্যাটেনশন থাকা মানেই আমরা নেগেটিভ মানুষ এমন নয়। এটা মানুষের ব্রেইনের একটা স্বাভাবিক, যেটাকে বলা হয় কগনিটিভ বায়াসের অংশ হতে পারে। আপনি যদি রাস্তায় হাঁটার সময় একটা বিশাল গর্ত দেখেন, আপনার ব্রেন সেটা লক্ষ্য করবে, কিন্তু রাস্তার বাকি যে 50 মিটার অথবা 500 মিটার ঠিকঠাক ছিল সেটা নিয়ে আপনার ব্রেন আলাদা করে কোনো অ্যালার্ম বাজাবে না। কারণ কি, ব্রেনের কাজ সবকিছু সমানভাবে নোটিশ করা নয়। ব্রেনের কাজ হলো যেটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা দ্রুত শনাক্ত করা। সমস্যাটা তখনই শুরু হয় যখন আমরা এই পুরনো যে সার্ভাইভাল আমাদের পূর্বপুরুষ থেকে আসছে, এই সার্ভাইভাল সিস্টেমকে মডার্ন ইনফরমেশন ওয়ার্ল্ডে ব্যবহার করি কোনো ফিল্টার ছাড়াই, রাইট? তো এই জন্যই আমি বলি, কোনো ভয়ঙ্কর হেডলাইন যদি আপনি আজ থেকে দেখেন, মোটামুটি 5টা প্রশ্ন নিজেকে করুন, তারপরে আপনি এটা নিয়ে একটা কনফার্মেশনে আসুন। প্রথম প্রশ্ন, সোর্সকে, মানে খবরটা কোথা থেকে এসেছে? বিশ্বস্ত নিউজ অর্গানাইজেশন নাকি সরাসরি সোর্স? হ্যাঁ, অর্গানিক রিসার্চ নাকি একজন ফেসবুকের ভাইয়া লিখেছে? এরকম যদি হয়। সোর্স। প্রশ্ন 2, অরিজিনাল সোর্স কোথায়? যদি বলা হয় কোনো সায়েন্টিস্ট বলেছে, তাহলে প্রশ্ন করুন কোন সায়েন্টিস্ট, কোন রিসার্চ এবং কোথায়, কোন জার্নালে প্রকাশিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং 3 নম্বর প্রশ্ন, হেডলাইন আর পুরো খবর কি একই কথা বলছে? হেডলাইনটির সাথে আপনার কনটেক্সট কি মিল আছে? অনেক সময় হেডলাইন খুব ড্রামাটিক হয়, কিন্তু আর্টিকেল পড়লে দেখা যায় ঘটনাটা আসলে অনেক বেশি সাধারণ। তাই শুধু হেডলাইন দেখে সিদ্ধান্ত নেবেন না। কোশ্চেন 4, আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি বলছে? একটা সোর্স যদি একটা বড় দাবি করে আর অন্য কোথাও তার কোনো কনফার্মেশন না থাকে, তাহলে একটু থামুন ব্যাপারটা। বিশেষ করে বড় ধরনের দাবি হলে আপনি অবশ্যই ক্রস চেক করবেন, রাইট? দেন 5, এই খবরটা আপনাকে কি অনুভব করাচ্ছে? সবচেয়ে পাওয়ারফুল প্রশ্ন। খবরটা দেখে আপনি কি ভয় পাচ্ছেন, রেগে যাচ্ছেন, অথবা আপনি কি অবাক হচ্ছেন, কাউকে ঘৃণা করতে শুরু করছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে 1 সেকেন্ড পজ করুন, নিজেকে বলুন, আমি এখন ইমোশন দিয়ে রিয়্যাক্ট করছি নাকি এভিডেন্স দেখে সিদ্ধান্ত নিচ্ছি, রাইট? ম্যাটার হলো নেগেটিভ নিউজ সবসময় খারাপ নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, নেগেটিভ নিউজ মানেই ফেক নিউজ নয়। দুর্ঘটনা ঘটলে মানুষকে জানানো দরকার, বন্যা হলে সতর্ক করা দরকার, যুদ্ধ হলে মানুষকে সেটাও জানানো দরকার, দুর্নীতি হলে সেটাও প্রকাশ করা দরকার, অন্যায় হলে জার্নালিজমের মানে যারা জার্নালিজমে কাজ সেটা সামনে আনা তাদের। আর সমস্যা হলো নেগেটিভ নিউজের অস্তিত্বে নয়, সমস্যা হলো আমরা কিভাবে সেটাকে কনজিউম করছি। একজন ভালো সাংবাদিক যদি আপনাকে একটা বিপদের খবর জানায়, এটা পাবলিক সার্ভিস হতে পারে, কিন্তু
কেউ যদি আপনার ফেয়ার ব্যবহার করে, ক্লিক পাওয়ার জন্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, সেটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এখন একটা আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদেরকে, আজ রাতে আপনার ফেসবুক বা ইউটিউবের ফিড খুলবেন, প্রথম 20 থেকে 25টা কন্টেন্ট দেখবেন, তারপর হিসাব করবেন কতগুলো পজিটিভ, কতগুলো নিউট্রাল এবং কতগুলো নেগেটিভ। হ্যাঁ, আর একটা জিনিস দেখবেন কোন ধরনের কন্টেন্টে আপনি বেশি সময় দিচ্ছেন। তারপর নিজেকেই একটা প্রশ্ন করবেন, আমি কি অ্যালগোরিদমকে ট্রেন করছি নাকি অ্যালগোরিদম আমাকে ট্রেন করছে? হ্যালো, আমি কি অ্যালগোরিদমকে ট্রেন করছি নাকি অ্যালগোরিদম আমাকে ট্রেন করছে? মানে প্রশ্নটা কিন্তু মজার হলেও একদম সিরিয়াস। আপনার ব্রেইনের বিরুদ্ধে নয়, ব্রেইনের সঙ্গে কাজ করুন। আমাদের ব্রেইনকে দোষ দিয়ে লাভ নেই, ব্রেইন খারাপ না, এটা আমাদের সার্ভাইভালের জন্য তৈরি হয়েছে, কিন্তু পৃথিবী বদলে গেছে। হ্যাঁ, এক সময় ইনফরমেশন পাওয়ার জন্য একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে হতো, আজকের পুরো 1 সেকেন্ডে পুরো পৃথিবীর ইনফরমেশন আপনার পকেটে, জাস্ট এই ছোট্ট মোবাইলের মধ্যে। আমাদের ব্রেইন সেই গতিতে ইভ্যালুয়েশন করেনি, তাই এখন আমাদের একটা নতুন স্কিল দরকার, নাম ইনফরমেশন লিটারেসি। মানে শুধু ইনফরমেশন জানা নয়, বরং কোনটা সত্য, কোনটা মতামত, কোনটা অনুমান, কোনটা ম্যানিপুলেশন, কোনটা ক্লিক বেইট, আর কোনটা এভিডেন্স বেস। এই পার্থক্যটা বোঝার ক্ষমতা খুবই জানা দরকার। তাহলে প্রশ্ন অথবা আজকের প্রশ্নের উত্তর কি? কেন মানুষ নেগেটিভ নিউজ বেশি বিশ্বাস করে? কারণ আমাদের ব্রেইন বিপদ, ভয় এবং যেটাকে নেগেটিভ ইনফরমেশনের দিকে স্বাভাবিকভাবেই বেশি অ্যাটেনশন দিতে পারে। ইভ্যালুয়েশন আমাদের শিখিয়েছে ভালো কিছু পরে দেখো, আগে বিপদটা দেখো, কিন্তু আজকের ইনফরমেশন এজে এটা নতুন সমস্যা তৈরি হয়েছে। আমাদের সামনে আর একটা বাগ নেই, আমাদের সামনে আছে হাজার হাজার হেডলাইন প্রতিদিন, প্রতি ঘন্টায় এবং প্রতি মিনিটে, আর প্রতিটা হেডলাইন আমাদেরকে অ্যাটেনশন চায়। হ্যাঁ, তাই পরের বার যখন দেখবেন বড় বিপদ, সব শেষ, এখানেই থামুন, হ্যাঁ, সায়েন্টিস্ট অবশেষে জানালেন এই ধরনের কথা, আপনি কি জানেন কাল কি হতে পারে? তো এই খবরগুলো আপনি অবাক হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না, আবার সঙ্গে সঙ্গে অবিশ্বাসও করবেন না। একটা কাজ আপনি করতে পারেন, পজ করুন, তারপর চেক করুন যদি সেটা গুরুত্বপূর্ণ হয়। সাকিব খান আর বাবা হতে পারবেন না, এই ধরনের অগুরুত্বপূর্ণ দেখে আপনার সময় নষ্ট করার দরকার নেই। সবচেয়ে ভাইরাল খবর সবসময় সবচেয়ে সত্য খবর নয়, আর সবচেয়ে শান্ত খবরটাও সবসময় মিথ্যাও নয়। তো আপনার কাছে একটাই প্রশ্ন, আপনি যদি কোনো নেগেটিভ নিউজ দেখেন কোনটা আগে করেন? সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন, সোর্স চেক করেন, কমেন্ট পড়েন, দেন এক্সট্রা সার্চ করেন? কমেন্টে শুধু আপনি ABCD লিখে আপনার উত্তর দিতে পারেন, অথবা চাইলেও একটা নেগেটিভ নিউজের উদাহরণ লিখুন যেটা আপনি পরে যাচাই করে দেখেছেন সত্যি বা মিথ্যা। দেখি আমাদের কমিউনিটিতে ক্রিটিক্যাল থিঙ্কিং কতজন মানুষ আছে, ক্রিটিক্যাল থিঙ্কার, যারা ক্রিটিক্যাল থিঙ্কিং করে। তো কৌতূহলী থাকুন আর প্রশ্ন করতে থাকুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা শুনবেন সব বিশ্বাস করবেন না, যা দেখবেন সব সত্যি ধরেও নেবেন না। আমি যে কথাগুলো বলছি তাও সব বিশ্বাস করার দরকার নেই। আমি ডেফিনেটলি পড়াশোনা করে বলছি, 4-5টা বই ঘাটাঘাটি করেও বলি, তো সেটাও আপনি ক্রস চেক করুন, যদি আমার ভুল থাকে সেটা ধরিয়ে দিন। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।